বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাইরা। আজকে এই প্রথম বোধহয় এখানে ক্যাবিনেটের ব্রিফিং হচ্ছে। তো আজকে ক্যাবিনেটের মিটিং ছিল। এই ক্যাবিনেটের মিটিংয়ের আজকে এটাই প্রথম এই বিল্ডিংয়ে। এখন থেকে হয়তোবা মাসে একবার এখানে মিটিং হবে। এখন এটা ডিসাইড হয়নি। এটা ক্যাবিনেট কাউন্সিল অফ অ্যাডভাইজার ডিসাইড করবেন যে এখানে কয়টা মিটিং হবে ক্যাবিনেটের, আর চিফ অ্যাডভাইজারের কার্যালয়ে কয়টা মিটিং হবে সেটা ওনারা ডিসাইড করবেন। আজকে অনেকগুলো বিষয় আলাপ হয়েছে। তার মধ্যে প্রথমেই আমি বলবো যে চিফ অ্যাডভাইজার তার ইন্ট্রোডাক্টরি রিমার্কসে বলেছেন যে আমাদের মানে 5 তারিখে আমাদের প্রথম অধ্যায়ের শেষ হয়েছে। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম অধ্যায় শেষ হয়েছে এবং আজকের থেকে আপনি জানেন কালকে আমরা আমাদের চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশন অফিসে ইলেকশন আয়োজনের জন্য বলা হয়েছে ফেব্রুয়ারি মাসের রোজার আগে। তো আজকের থেকে উনি বলেছেন যে আজকের থেকে দ্বিতীয় অধ্যায় শুরু, এবং উনি বলেছেন যে এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম এবং প্রধান কাজ হলো নির্বাচন সুন্দরভাবে করা। এটাই প্রধান কাজ। এর ছাড়া আরও দুটো কাজ তো আমাদের আছে প্রাইমারি কাজগুলোর মধ্যে। একটা হচ্ছে যে রিফর্ম। এই রিফর্মের বিষয়ে আপনারা শীঘ্রই শুনবেন যে ডক্টর আলী রিয়াজ সম্ভবত একটা প্রেস কনফারেন্স করবেন। এখানে উনি আরও হাইলাইট করবেন যে জুলাই চার্টারে বিশেষ করে কনস্টিটিউশনাল রিফর্ম এর যে বিষয়গুলো যেগুলো আছে সেগুলো নিয়ে ওনাদের কি কি প্রোগ্রেস আছে সেটার উপর আপনাদেরকে আপডেট করবেন। আর হচ্ছে ট্রায়াল নিয়ে প্রায় আমাদের আইসিটির যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ভাই আপনাদেরকে জানান। তো উনিও সামনে আপনাদেরকে এখন নিয়মিত আপডেট দিবেন। ট্রায়ালের ক্ষেত্রে আমরা বলতে পারি 4টা ট্রায়াল শুরু হয়েছে, 27টি ইনভেস্টিগেশন পর্যায়ে আছে, 16টা চার্জশিট হয়েছে এবং এই পুরো বিষয়টা ক্যাবিনেট প্রতিনিয়তই এটা আপডেট নিচ্ছেন সংশ্লিষ্ট সবার কাছ থেকে। আজকের মিটিংয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার দুইটি কংগ্রেচুলেশন মানে প্রস্তাব গ্রহণ করেন। একটা হচ্ছে যে তারা শেখ বশির উদ্দিন আমাদের কমার্স অ্যাডভাইজারকে কংগ্রেচুলেশন জানিয়েছেন, কারণ আপনি জানেন উনি সাকসেসফুলি আমাদের যে ইউএসের সাথে যে ট্যারিফ টক্সটা সেটাকে উনি লিড করেছেন। আপনি জানেন আমরা ইউএস আমাদের উপরে 20% ট্যারিফ ইম্পোজ করেছে, এবং যেটা সত্যিকার অর্থে আমাদের যারা কম্পিটিটর তাদের থেকে আমরা বলবো যে আমরা একটা এখন মোটামুটি একই বা ভালো অবস্থানে আছি। আর কাউন্সিল অফ অ্যাডভাইজার অলসো মুস্তফা সারোয়ার ফারুকিকে শুভেচ্ছা জানিয়েছেন। জানেন উনি গত এই জুলাইয়ের যে 36 দিন, এই জুলাইয়ের যে পুরো অনুষ্ঠানমালা উনি এটার একদম নিজের থেকে দাঁড়িয়ে থেকে উনি নেতৃত্ব দিয়েছেন এবং এটা একদম সুচারুভাবে কমপ্লিশন হয়েছে। এবং আপনি দেখেন এই বিশেষ করে জুলাইয়ের অগাস্টের 5 তারিখে, যেটাকে আমরা জুলাই 36 বলি, সেই দিন লাখ লাখ জনতা ছিল ইয়েতে সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউ থেকে। এটা আজকের প্রথমে। আর অন্যান্য বিষয় যেটা হয়েছে যে আজকে ক্যাবিনেটের তরফ মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটের সেটার উপর আজকে একটা আপডেট দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে উপদেষ্টা পরিষদ 8ই অগাস্ট 2024 থেকে 31শে জুলাই 2025-এ মোট 41টা মিটিং করেন। সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন 8ই অগাস্ট 2024 থেকে 31শে জুলাই 2025 পর্যন্ত 315টি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট। তার মধ্যে বাস্তবায়িত হয়েছে 247টি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে 78.41। এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিংয়ে বলেছেন এটা হচ্ছে
যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড, এই বাস্তবায়নের রেকর্ড। আর বাস্তবায়নের দিন আছে ৬৮টি, যেটা শতকরা হার হচ্ছে ২১.৫৯। অধ্যাদেশ প্রণয়ন হয়েছে ৫৬টি, প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে ১০টি, মানে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদনের পর মন্ত্রণালয় বিভাগে প্রক্রিয়াধীন আছে হলো 10টি। নীতি, নীতিমালা, কর্মকৌশল, কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে 6টি। দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি, প্রোটোকল অনুমোদন, অনুসমর্থন, এর মধ্যে 10টি স্বাক্ষরিত, অনুসমর্থন হয়েছে এবং 13টি বাস্তবায়ন রয়েছে। এটার সংখ্যা হলো মোট 23টি। উপদেষ্টা পরিষদের জন্য সারসংক্ষেপ উপস্থাপন হয়েছে 194টি। উপযুক্ত সময়ে বাস্তবায়নাধীন 68টি সিদ্ধান্তের বাস্তবায়ন কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগে চলমান আছে। আর এইখানে মন্ত্রিপরিষদে আজকে দুটো বিষয়ে সুপারিশ করা হয়। একটা হচ্ছে যে রুলস অফ বিজনেসের 1996-এর রুল 27 অনুযায়ী, ক হচ্ছে হলো রুলস অফ বিজনেসের 1996-এর রুল 27 অনুযায়ী দেশে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার কোনো বিশেষ মিশন আগমন করলে তাদের সঙ্গে আলাপ আলোচনা বিষয়ক প্রতিবেদন এক পক্ষকাল অতিবাহিত হওয়ার পূর্বে উদ্যোক্তা মন্ত্রণালয় বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করা আবশ্যক। সচিবগণকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। ব্রিটিশ আমলে থেকে ইংরেজি ভাষায় প্রণীত আইনসমূহ পর্যালোচনাপূর্বক যুগোপযোগী করে বাংলায় প্রণয়ন করার বিষয়ে আজকে এটা উপস্থাপন করা হয়েছে, এটা বলা হয়েছে। এই ছিল হলো ক্যাবিনেটের ইয়ে। আর একটা হচ্ছে সংস্কার কমিশন। আপনি জানেন আমাদের এই প্রধান উপদেষ্টা 11টি মোট সংস্কার কমিশন করেছিলেন। 11টি সংস্কার কমিশনের যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটার আজকে একটু আপডেট নেওয়া হয়েছে, রিভিউ করা হয়েছে। তো এখানে আমি আবারও পড়ি। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশন সমূহে ইতোমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন দাখিল করেছে। মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশের মধ্য থেকে মাননীয় আইন উপদেষ্টা 121টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য মর্মে চিহ্নিত করে মন্ত্রী পরিষদের বিভাগে প্রেরণ করেন। আজকে সেটার একটা আপডেট হয়েছে। এই আপডেটে আমরা দেখছি হচ্ছে সরি ভাই, তার মধ্যে 16টি অলরেডি বাস্তবায়ন হয়েছে, 16টি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে, 85টি মানে বাস্তবায়ন হচ্ছে, আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে। আর আংশিক সুপারিশ 10টি বাস্তবায়ন, আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে। আর 10টি বাস্তবায়নযোগ্য কিনা সেটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এই মোট 121টির মধ্যে এগুলো মিনিস্ট্রিগুলো, আপনারা এই মিনিস্ট্রিগুলো এটা আমি পরে আপনাদেরকে বলতে পারবো। হ্যাঁ, এর উপর বাস্তবায়িত সুপারিশের এটাই আমি পেয়েছি, অন্যান্যগুলো আমার মনে হয় আপনাদেরকে না। হ্যাঁ, না, যেমন ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার, আন্তর্জাতিক অপরাধ, এগুলো আমি আপনাদেরকে বলবো যে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব যে যেগুলো বাস্তবায়ন হয়েছে। ঠিক আছে, আমি আল পাবলিশ ইট। হ্যাঁ,
এই বিষয়ে। এছাড়া আজকে আর একটা বিষয় সেটা ছিল হলো, আমি জানি না এটা কই গেল, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আপনি জানেন, এটা আগের গভর্নমেন্ট এটা নাম দিয়েছিলেন। এটা এর পরে এইটার নতুন এইটার নাম যাতে চেঞ্জ করা হয় এটা নিয়ে এক ধরনের প্রোটেস্ট হচ্ছিল। তো এটার আলোকেই আজকে এইটার ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিকে নতুন নাম হবে, এটার নাম হবে হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ। এই ছিল আজকের মোটামুটি। আর অন্যান্য বিষয়ে আমরা বলতে পারি যে আজকে এই যেই মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে আবার আলোচনা হয়েছে এবং এখানে যারা মারা গেছেন, বিশেষ করে দুইজন টিচার এবং একজন আয়া, তাদেরকে বিশেষ কি সম্মাননা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এটার উপরে আপনার সামনেই এটা ডিসিশনটা আপনারা জানতে পারবেন। আর মেহেরিন চৌধুরী আপনি জানেন যে ওনার যে বীরত্ব, ওনার যে সাহস উনি যে দেখিয়েছেন, ওনার ছেলে মানে স্কুলের স্টুডেন্টদেরকে উদ্ধারে উনি ওনার জীবনকে আত্মদান করেছেন বলতে হবে। তো ওনার উপরে ওনার নামে এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই। এই অ্যাওয়ার্ডের নাম হবে মেহেরিন চৌধুরী অ্যাওয়ার্ড অর প্রাইজ ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস। এইটা দেওয়া হবে শুধুমাত্র দেশব্যাপী যারা টিচার আছেন, হ্যাঁ, টিচারদেরকে দেওয়া হবে। এটা যে কোনো টিচার হতে পারেন, টিচারদের মধ্যে থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে। এছাড়া আপনি আরেকটা বিষয়েও আলোচনা হয়েছে, আপনারা জানেন যে যারা জুলাই আপরাইজিংয়ে যারা শহীদ হয়েছেন তাদের যে ফ্যামিলি বা তারা যারা এদের ফ্যামিলির মধ্যে এক ধরনের মাঝে মধ্যে আমরা দুই একটা ডিসপিউট দেখছি যে শহীদদের জন্য যেই সম্মানী দেওয়া হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে ডিসপিউট, কে টাকাটা পাবেন। তো সেটার জন্য একটা বিধি করে দেওয়া হবে। এই বিধিটা খুব শীঘ্রই আপনারা এক সপ্তাহের মধ্যেই জানবেন যে বিধি কে কতটুকু অংশ পাবে। যদি ওয়াইফ থেকে থাকেন, ওয়াইফ কীরকম পাবেন বা বাবা মা কতটুকু পাবেন বা ছেলে, এই বিষয়টা নির্ধারণ করার জন্য একটা বিধি হচ্ছে। এই বিধিটা আপনারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আপনাদেরকে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রশ্ন নেই, মেয়েদের থেকে ফার্স্টে নেই, লেডিস ফার্স্ট। আমি লেডিস ফার্স্টে মেয়ে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এর মধ্যে আমরা আইন শৃঙ্খলার অবনতি বা অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়া, সরকারের আরো মাথাটাকে বড় বড় জায়গায় ব্যর্থতা দৃশ্যমান, যেটি মানুষ বলছে, গণমাধ্যমে আসছে, আপনারা জানেন। সব মিলিয়ে এগুলো নিয়ে আপনারা কি বলবেন? আসলে কি আপনারা এই এক বছরের সফলতা দেখাতে পেরেছেন কিনা বা পারেননি কেন? কোথায় বাধা ছিল? যদি আপনার সাথে আমি একমত না। আমাদের গভর্নমেন্ট যে আইন শৃঙ্খলা আপনি যদি দেখেন, আমি জানি না আপনি আইন শৃঙ্খলা কি অতটুকু কাভার করেন। আপনি কি আইন শৃঙ্খলা বিট করেন? আপনি আইন শৃঙ্খলা বিট যদি কাভার করেন, আমরা কিন্তু কিছুদিন আগে 5.5 বছরের আমরা ক্রাইমের পুরো স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি। আপনি যদি ওইটা যদি দেখেন, ওইটার থেকে ওই স্ট্যাটিস্টিক্স কিন্তু কোনো প্রমাণ করে না যে আইন শৃঙ্খলা, আপনি যে শব্দটা বললেন, ভেঙে পড়েছে। হ্যাঁ, আপনি প্রতি মাসে আপনি মার্ডার রেট দেখেন বা অন্যান্য গ্রাইভিয়াস ক্রাইম যেগুলো দেখেন, সেগুলো কিন্তু করে না। যেটা হয়েছে যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা দুইটা খুব সেন্সেশনাল মার্ডার হলে অনেকে ভাবছেন যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝি একদম ভেঙে পড়ছে। আপনি যদি পুলিশ হেডকোয়ার্টারকে আমরা বলে দিয়েছি যে এখানে পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে, তারা প্রতি মাসের স্ট্যাটিস্টিক্স দিচ্ছে। আমি আপনাকে আবার অনুরোধ করব, আপনারা জুলাই মাসের স্ট্যাটিস্টিক্সটা তাদের কাছ থেকে নেন, আপনারা দেখেন, আপনারা নিজেরাই কম্পেয়ার করেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কী।
আমরা যখন ফরেন ডিপ্লোম্যাটদের সাথে কথা বলি, তারা বলেন যে তারা যে স্ট্যাটিস্টিক্স দেখেন, তারা মনে করেন বাংলাদেশ একটা লো ক্রাইম কান্ট্রি। তো সেই অনুযায়ী আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অনেকটা ওই টক শোতে যে যারা এই ধরনের কথা বলেন সেটাকে আপনি আপনার প্রতিফলন হচ্ছে। আর একটা যেটা বললেন যে ভেঙে পড়ছে, কি জানো, পুরো প্রশাসন ভেঙে পড়ছে। প্রশাসন ভেঙে পড়লে আমাদের এত বেশি অ্যাচিভমেন্ট হতো? আজকে আমরা তো একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছি, আপনি দেখেন এখন আমাদের গত বছর যখন শেখ হাসিনা পালিয়ে যান তখন আমাদের খাদ্যের মজুদ ছিল 18 লক্ষ মেট্রিক টন, এখন আমাদের 21 লক্ষ মেট্রিক টন। আমরা গত এক বছরে $4 বিলিয়ন আমরা পেমেন্ট, আউটস্ট্যান্ডিং পেমেন্ট ক্লিয়ার করেছি। আমরা গত এক বছরে ইনফ্লেশন রেটকে আমরা নামিয়ে এনেছি। আমরা ব্যাংকিং সেক্টরকে স্ট্যাবিলাইজ করেছি। আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে। আমাদের কাজগুলো কারা করেন? ব্যুরোক্রেসিরাই তো করেন, তাদেরই তো এটা একটা এইগুলোর যে অ্যাচিভমেন্ট কি, তাহলে কি এই ব্যুরোক্রেসি ভেঙে পড়ার লক্ষণে কি এটা হয়? ইনারাই তো অ্যাচিভ করেছেন, এই ব্যুরোক্রেসি দিয়েই তো অ্যাচিভমেন্টটা হয়েছে, ঠিক না? বাংলাদেশ ব্যাংকও তো পার্ট অফ দ্য ব্যুরোক্রেসি। তো এইটা তো এটা লক্ষণ না। আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে, এভিডেন্স নিয়ে আমি মনে করি যে আপনি দেখেন যে কোথায় ভেঙে পড়েছে। মাঠ প্রশাসনে আমরা নতুন এনেছি। আমরা গত বছর 6টা বন্যাকে আমরা মোকাবেলা করেছি, এবং 6টা বন্যা মোকাবেলা কারা করেছেন? মাঠ প্রশাসন করেছেন। আমরা প্রত্যেকটা যেই সমস্ত জায়গায় যে ধরনের ক্রাইসিস হচ্ছে সেগুলোই আমরা করছি। আমাদেরকে অনেকে বলেছেন যে এই দুর্বল গভর্নমেন্টের পক্ষে ইউএসের সাথে নেগোসিয়েশন করা সম্ভব না, ট্যারিফ নেগোসিয়েশন করা সম্ভব না। আপনারা দেখেছেন আমাদের যে টিম, আমি তো বলবো যে আজকে সবাই তাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছেন। তারা কি নেগোসিয়েশন করে 20% এটা এসছে। তো এটা কি এটা দুর্বল ব্যুরোক্রেসির লক্ষণ? এটা পুলিশ যথেষ্ট অ্যাক্টিভ হয়েছে। আপনার তো পুলিশ অ্যাক্টিভ না হলে মার্ডার রেটের এটা তো একটা দেশের পূর্ণ মার্ডার রেটেই তার রিফ্লেকশন হতো। ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার দেওয়া হয়েছে বিকজ এটা একটা ইন্টারিম গভর্নমেন্টের একটা সময়। আপনি বলছেন যে এটা দুর্বলের জায়গা, যেটা বলছিলেন যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় 8 মাস যাবত চলতি দায়িত্বে একজন সচিব দায়িত্ব পালন করলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মতো চলতি দায়িত্বে থাকলে উনি তো সচিব, এটা তো না। যুগ্ম সচিব, এটা পদটি হলেন উপসচিবের। এখানে প্রায় 7 মাস ধরে, মানে 5 মাসের অধিক সময় হয়ে গেছে, তারা মাঠ থেকে নিয়ে এসে নতুন করে স্বীকৃতি দিতে পারছে না সরকার। এবং দেখা যায় যে অনেকগুলি আদেশ গত এক বছরে সকালে হচ্ছে, বিকালে বাতিল হয়ে যাচ্ছে, একদিন 2 দিন পরে সচিব হওয়ার পরে সচিব পদে আর যেতে পারতেছে না। এই যে প্রশাসনে আমি আপনাকে অনুরোধ করব, আপনি এগুলো ক্ষেত্রে যথেষ্ট স্ট্যাটিস্টিক্স নিয়ে আসবেন। বাংলাদেশে চলতি দায়িত্বে সচিব থাকা এটা একটা নতুন কোনো ঘটনা না। এটা বাংলাদেশে আমি নিজে সচিবালয়ে কভার করেছি। সচিবালয়ে আমি কয়েক বছর ধরে আমি কভার করেছি। তো চলতি দায়িত্বে একজন অনেকদিন ধরে সচিব থাকা, এটা আপনি দেখবেন উনি এফিশিয়েন্ট কিনা। চলতি দায়িত্বে কে থাকলো আপনি দেখবেন যে উনি এফিশিয়েন্ট। উনি যদি এফিশিয়েন্ট হন, হোয়াই নট? প্লিজ প্লিজ প্লিজ, আমি আরো আপনার যেগুলো আপনি করছেন, আমি আপনাকে অনুরোধ করব এগুলো ক্ষেত্রে আপনি প্রমাণ সহ আমাকে বলবেন। কোশ্চেন করলে আপনি যেটা বলছেন, আপনি সুইপিং এর কিছু কথাবার্তা বলছেন, বলেন এবার। আর আমরা যেটা যে দোষর হিসাবে যে কিছু কর্মকর্তাকে আমরা বলছি, আসলে এটার কোনো, আমরা গত এক বছর প্রশাসনে কাজ করতে গিয়ে এটার কোনো ডেফিনেশন আছে কিনা যে সঙ্গে আসলে কারা দোষর? কারণ আমরা দেখছি যে যারা অনেক সুবিধাই ছিলেন, অনেক টাকা পয়সাও করেছিলেন, তারাও ভালো ভালো, এই যে আপনি বলছেন অনেক সুবিধায় ছিলেন, অনেক টাকা পয়সা করেছেন, এগুলো তো খুবই ভেগ টার্ম, ঠিক না? কিন্তু মানে যদি সুবিধার কাজে আবার কেউ কেউ আছেন যে ওএসডি হয়ে গেছেন, কিন্তু তারা কেন ওএসডি? আমাদের আমি আপনাকে বলি, আমি ফ্যাসিবাদী সরকারের সময় যারা 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 রুলস ভায়োলেট করেছেন, সরকারি কর্মচারী বিধি যারা ভায়োলেট করেছেন, তাদের বিষয়ে আমরা অ্যাকশন নিচ্ছি। আমরা এখানে দোষর এগুলো চিনি না। আমরা দেখছি যে আইন কেউ ভায়োলেট করেছেন কিনা, আমরা দেখছি যে সরকারি যে এমপ্লয়ীদের জন্য যেই অফিসিয়ালদের জন্য যেই রুলস আছে সেটা ভায়োলেট করেছেন কিনা সেটা আমরা দেখছি, এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হয়েছেও। আমার প্রশ্ন
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এবার নির্বাচনের বিতর্ক এড়াতে এসপি ওসিদের লটারির মাধ্যমে নিয়োগ হবে। সেক্ষেত্রে ডিসিদের বিষয় কি সিদ্ধান্ত? নাম্বার ওয়ান, এরকম প্রশাসনের কি নির্দেশনা ছিল আসলে প্রধান উপদেষ্টা মহোদয়? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আজকের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়ে কোনো কথা নেই। না, এই তারিখের বিষয়টা তো ইলেকশন কমিশন দেখেন। আমাদের একটা ব্রডার টাইমলাইন ইন্টারিম গভর্নমেন্ট যে চিফ অ্যাডভাইজার উনি দিয়েছেন, এবং এখন এটা ইলেকশন কমিশন তারা এক্সাক্ট ডেটটা জানাবেন। এটা ওনাদের দায়িত্ব, ওনারা এটা আপনাদেরকে জানাবেন। আর প্রথম কোশ্চেনটা কি ছিল? প্রশাসনের জেলা প্রশাসকদের এইটা নিয়ে কথাবার্তা হচ্ছে। এটা এখনো ফাইনাল ডিসিশন হয়নি, বাট আপনার অতি শীঘ্রই ফাইনাল ডিসিশন দেখবেন। আমাদের আজকে ইলেকশন কমিশন নিয়ে প্রথমে উনি যে বক্তৃতা দিলেন, এরপরে তেমন একটা আলাপ হয়নি ইলেকশন নিয়ে। বাট পুরো ক্যাবিনেটের, পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজার এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি, ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায়। এটা হলো আমাদের এখন মেন প্রধান দায়িত্ব। এইটার জন্য অলরেডি আমরা প্রচুর মিটিং হচ্ছে। আমি বলতে পারি যে চিফ অ্যাডভাইজার গত এক মাসেই 2টা মেজর মিটিং করেছেন, সিকিউরিটি অফিসিয়ালদেরকে নিয়ে মিটিং করেছেন। অনেকগুলো কথাবার্তা হচ্ছে। একটা কথাবার্তা হচ্ছে যে কত বেশ সংখ্যক আমরা আনসার, পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে। আগে তো আমাদের ছিল যে 8 লক্ষর মতো মানে দেওয়া যাবে। এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরও বেশি দেওয়া যায় কিনা, আরও 40-50 হাজার অ্যাড করা যায় কিনা। আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে 60,000 ট্রুপস ডিপ্লয়েড থাকবে। এখন চিন্তা ভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায়, সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে। এটা তো প্রতিটা মুহূর্তে আমি বলবো যে প্রায় এই কাজগুলো রিভিউ হচ্ছে, এবং পুরো ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অফ অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন। অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল, যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো, সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব, এছাড়াও 2টা বড় দায়িত্ব। কিন্তু মূল কাজটা এখন, মূল ফোকাসটা, 2য় অধ্যায়ের মূল ফোকাসটা হলো নির্বাচন। একটা বিষয়, নির্বাচনের যে দামের শুরু হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্রদের একটা দাবি ছিল আওয়ামী লীগকে নিয়ে নিষিদ্ধভাবে ধরনের কিছু। আপনার নামটা? আমার নাম চপর, আমি এটিএম পাল্লায় আছি। হ্যাঁ, সামনে নির্বাচনে আওয়ামী লীগ, 14 দল, জাতীয় পার্টি, এই দলগুলো যারা আছে, যাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট হওয়ার একটা অভিযোগ আছে, তারা অংশ নিতে পারবে কিনা বা নেবে কিনা, ধরুন কোনো আলোচনা হয়েছে কিনা? সেটা তো আপনাকে ইলেকশন কমিশনকে আপনাকে জিজ্ঞেস করতে হবে। কমিশন থেকে বলে সরকারের হাতে, এটা ইলেকশন কমিশন এটা আপনাকে জানাবেন। আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, যতদিন না এটা ওদের বিষয়ে, যাদের ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ না কনক্লুড হয়। যেহেতু নির্বাচনী রোডম্যাপের মোটামুটি একটা বলেছেন আপনারা, সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত কমিশন বা সংস্কার রাজনৈতিক বৈঠকগুলো আপনারা মনে করছেন কিনা যে নির্বাচনের জন্য যথেষ্ট পরিমাণ আস্থা তৈরি করতে সক্ষম হয়েছেন আপনারা রাজনৈতিক দলগুলোর ব্যাপারে? আমি তো দেখলাম যে সবাই মোটামুটি ওয়েলকাম জানিয়েছে আমাদের যে চিফ অ্যাডভাইজারের যে ডিক্লারেশন, উনি যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন যে রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে, যেই ডিক্লারেশন উনি দিলেন, তো সেটা তো আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ওয়েলকাম জানিয়েছে। আর রাজনৈতিক দলগুলোর সাথে তো এর আগে অনেক দফা আলোচনা হয়েছে, সামনেও অনেক আলোচনা হবে। ওনাদের সাথে আমাদের একটা চলমান ডায়ালগ চলছে। আমরা নিশ্চিত যে আমাদের খুব ভালো একটা ইলেকশন হবে, এবং চিফ অ্যাডভাইজার বারবার বলছেন আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি। না, আমি বলবো যে এটা নিয়ে তো আমাদের অনেকগুলো মিটিং হচ্ছে, এটা কিন্তু চলমান দায়িত্ব। এটা আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট বারবার এটা নিয়ে মিটিং হচ্ছে। আজকে এটা নিয়ে স্পেসিফিক কোনো মিটিং হয়নি। আজকে উনি প্রথম, যেহেতু উনি 2য় অধ্যায়ের কথা বললেন, সেই জন্য উনি ফার্স্টেই একটা তার সূচনা বক্তব্য বলছেন যে এই যে 2য় অধ্যায়ের প্রধান কাজ হচ্ছে নির্বাচন।
আরও 2টা কাজ আমাদের প্রধান আছে, সেটা হচ্ছে যে ট্রায়াল এবং রিফর্ম। শুধু এই প্রশ্নটাই মূলত আমি করতে চাচ্ছিলাম যে স্পেসিফিক মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য কোন রকম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, মিটিংগুলো হচ্ছে, ইভেন প্রিন্সিপাল সেক্রেটারির নেতৃত্বেও মিটিং হচ্ছে। আপনারা দেখবেন আপনারা অনেকগুলো, এবং ইলেকশন কমিশনও তার প্রিপারেশনগুলো নিচ্ছে আমরা যেটা জানি। তো আমরা আশা করি যে আপনারা জাস্ট রাইট ইন টাইম সব কিছু দেখবেন ঠিকমতো হচ্ছে। কাউন্সিল অফ অ্যাডভাইজার্স এর জন্য কোনো আলাদা মানে যেহেতু উনি বলেছেন যে আমরা মানসিক এবং প্রাতিষ্ঠানিকভাবে কাল থেকে প্রস্তুতি শুরু করব। জি, না প্রস্তুতির দেখেন না, প্রস্তুতির প্রথম কাজটা কি ছিল, যে একটা চিঠি দেওয়া ইলেকশন কমিশনকে। উনি ওইটা গতকালই এটা কিন্তু চিঠি চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশনের কাছে চিঠিটা গিয়েছে। সো আপনারা তো দেখছেন আমাদের পুরো ফোকাসটা এখন ইলেকশনকে সামনে রেখে। কালকে এনসিপি এবং জামাত দুই দলেই প্রেস কনফারেন্সে এই বিষয়ের উপর জোর দিয়েছিল এটার কোনো অবকাশ আছে কিনা, তারা ওই জায়গাটা জোর দিয়েছে কারণ হচ্ছে সেই জায়গাটা তৈরি হবে কিনা সেটা নিয়ে তাদের সন্দেহ আছে। আমরা মনে করি এই বছর ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হতে যাচ্ছে সেটা ফ্রি ফেয়ার হবে এবং এটা ফেস্টিভ মুডে হবে। আমরা সবাই আনন্দের সাথে ভোট দিব এবং ওই সময় আমরা মনে করি কারো কোনো কমপ্লেন থাকবে না। এনি আদার কোশ্চেন? সবাই তো সব সেটা হচ্ছে অ্যাডমিন প্রশাসনকে প্রধান উপদেষ্টা কি নির্দেশনা সঠিক, মানে শুধু নির্বাচন যে সেটা আমরা তো আপনারা দিয়ে দিয়েছেন, কিন্তু আর আদার্স কাজের ব্যাপারে কোন কোন মন্ত্রণালয় কি নির্দেশনা দিচ্ছে? না, আজকে তো স্পেসিফিক এজেন্ডা ছিল, সেই এজেন্ডা নিয়েই কাজ হচ্ছে। যেমন ধরেন ইয়ের ক্ষেত্রে যে আশু বাস্তবায়নের ক্ষেত্রে উনি বলেছেন যে এটার জন্য ফ্রিকোয়েন্টলি এটা ক্যাবিনেটে এটা নিয়ে আসা হয়, যাতে ক্যাবিনেট প্রায় অলমোস্ট প্রত্যেকটা মিটিংয়েই জন্য রিভিউ করতে পারে যে 121টা যে আশু বাস্তবায়নযোগ্য যেগুলো কাজ, সে কাজটা কতটা, এটার আপডেটটা যেন ক্যাবিনেট জানতে পারে, এর বিষয়ে উনি বলেছেন। এটার জন্য বারবার এটা ক্যাবিনেটে দেওয়া হয় এবং এটার আপডেট ক্যাবিনেটকে জানানো হয়, এটা আশু বাস্তবায়ন। এবং এই কাজগুলো আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে শেষ হবে। জনপ্রশাসনকে কোনো নির্দেশনা, জনপ্রশাসনকে কোনো প্রশাসন নিয়ে, মাঠ প্রশাসন নিয়ে তো জনপ্রশাসনকে, আর এটা করার জন্য উনি প্রত্যেকটা মিনিস্ট্রিতেই ফোকাল পয়েন্ট করার নির্দেশ দিয়েছেন। এই না 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 সরি, আমি এটা আপনাকে থ্যাংক ইউ। এই ছিল আমাদের। জি জি বলেন প্লিজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রায়ালটা সাক্ষ্য পর্যায়ে রয়েছে, 5 জন সাক্ষী দিয়ে গেছে। আপনারা শেখ হাসিনাকে ফেরানোর বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা বা কিভাবে তার ট্রায়ালটা করবে? এইটা আমাদের ফরেন অ্যাডভাইজার এটা নিয়ে বলেছেন। আমাদের তো অবশ্যই আমাদের এফার্টগুলোর মধ্যে বড় একটা এফার্ট হচ্ছে তাকে ফিরিয়ে এনে ট্রায়ালের সম্মুখীন করা। আমরা চাই উনি যেই তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটার জন্য উনি ন্যায় বিচার পান, সেটা আমরা চাই। এটা আমাদের এই গভর্নমেন্টের একটা টপ প্রায়োরিটি। এবং আপনারা দেখেছেন যে আল জাজিরার যে ডকুমেন্টারিতে এসছে, তারপরে বিবিসি যেটা ডকুমেন্ট, ওইখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওনার রোলটা কি ছিল। উনি অর্ডার করছেন যে কিভাবে লেথাল উইপেন ইউজ করতে এই প্রোটেস্টারদেরকে খুন করার জন্য। তো এইটা তো আমরা এই বিষয়গুলো এখন পুরো সারা বিশ্ব জানে, মানে উনি কি করেছেন। তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরও এই বিষয়গুলো সবার সামনে আসবে, তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন।